আমার এমন শক্ত গলার কথাগুলো শুনে মুহূর্তে আয়ান ভাইয়া হাত থেকে আমার হাত দুটো ছেড়ে দেয়। আমার হাত দুটো ছেড়ে দিতে আমি আবারও আয়ান ভাইয়ার দিকে নিজের দৃষ্টি স্থির করি। আয়ান ভাইয়া অনেকটা শক্টের মধ্যে আছে, যা ওনার ফেস দেখে বুঝতে পারছি আমি। হয়তো আমার থেকে এমন কিছু শোনার জন্য মোটেও আশা করেনি ভাইয়া, তাই অবাক হয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে মুখের দিকে। আমি ভাইয়াকে এমন করে তাকাতে দেখি দীর্ঘশ্বাস ছাড়লাম। নিশ্চুপ আমি জানি আয়ান ভাইয়া এটা কখনই করবে না। সত্য হলো নিজের ভাই বলে কথা, তাই আমি আবারও শক্ত গলা বলে উঠি, তোমায় কিছু করতে হবে না আয়ান ভাইয়া, আমি আমার সবটা করতে পারবো। কথাগুলো বলে আমি আয়ান ভাইয়ার উত্তরে অপেক্ষা না করে পাশ কাটিয়ে এক কদম পা বাড়াতে পিছন থেকে আয়ান ভাইয়া আমার দিকে না ঘুরে শান্তভাবে বলে উঠে, আমি সবটা পারবো করতে তোমার জন্য, তুমি যা চাও তাই হবে মায়ু পাখি। আয়ান ভাইয়ের এমন কথাগুলো শুনে অনুভূতি শূন্য হয়ে পিছনে না ফিরে চাপা স্বরে বলে উঠি, আশায় রইলাম আমি। বলে আয়ান ভাইয়া আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ করছি না আমি, তাই আরও এক কদম সামনের দিকে পা বাড়াতে চোখে পড়ল ওনাকে, মানে আমার স্বামীকে। উনি হিংস্রভাবে টকবগে ওঠা রক্ত লাল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো আমার আর আয়ান ভাইয়ার সব কথা শুনেছে উনি, আর শোনার কথা, কারণ উনি আমার থেকে 10 কদম সামনে দাঁড়িয়ে আছে আর আয়ান ভাইয়া আমার থেকে 2 কদম পিছনে দাঁড়িয়ে আছে। আমি তাদের মাঝামাঝি অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছি ওনার দিকে করুণ চোখে। তখনই উনি প্রচণ্ড রাগে হাতে থাকা ওয়াইনের গ্লাসটা শক্ত করে চেপে ধরে মধ্যে ভেঙে ফেলে। উনি হঠাৎ করে এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। গ্লাসটা ভাঙার সাথে সাথে অনর্গল অঝোর ধারায় রক্ত ঝরতে লাগলো ওনার হাত থেকে। সাথে বেশ কিছু কাঁচ ভেঙে ঢুকেছে, তা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওনাকে এমন করতে দেখে মুহূর্তে আমার কান্না চলে আসে ওনার হৃদের জন্য, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্না করে দিয়ে ওনার দিকে দ্রুত পা বাড়াতে, কিন্তু মাঝপথে এসে আমার পা থেমে যায় অটোমেটিক্যালি। ডলি আপুকে দেখে ডলি আপু পাশ থেকে দ্রুত এসে ওনার হাতটা নিজের হাতে নিয়ে বেশ উত্তেজিত কণ্ঠে ওনাকে অনেক কিছু বলছে, কিন্তু তখনও ওনার দৃষ্টি ছিল সামনে আমার দিকে। আমিও ডলি আপুকে দেখে চুপচাপ ওনার সামনে। এর চাইতে আরও আগানোর ক্ষমতা আমার নেই, আমি চাইলেও পারবো না সেটা করতে। ডলি আপু ওনার হাতটা বেশ মনোযোগ সহকারে দেখতে দেখতে আচমকা দৃষ্টি পড়ে আমার দিকে। আমাকে ওনার দিকে দৃষ্টি স্থির তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো ডলি আপুর। পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের চোখ তুলে তাকায় উনি হৃদের দিকে। ওনার দৃষ্টি আমার দিকে স্থির দেখে সাথে সাথে রেগে যায় ডলি আপু, কিন্তু ওনার সামনে আমাকে কিছু বলতে না পারায় ডলি আপু ওনার এক হাত বাহু নিচের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চোখের গরম করে তাকায় আমার দিকে। আমি ডলি আপুর এমন দৃশ্য মানে বুঝতে পেরে ওনাকে আর একবার এক পলক দেখে নিয়ে চুপচাপ ওখান থেকে ধীর পায়ে কাউকে কিছু না বলে চলে আসি দাদির পাশে। দাদির পাশে দাঁড়াতেই দাদি হাসি মুখে আমাকে এক হাতে জড়িয়ে নেয় নিজের বুকের মধ্যে। পরে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে সোনামা, মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? দাদির এমন কথা আমি দাদিকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে আবারও সামনের দিকে তাকে ওনার হৃদের ওপর নিজের কাতর দৃষ্টি স্থির করি। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। উনি তখনও হিংস্রভাবে তাকিয়েছিল আমার দিকে, আর ডলি আপু ওনার বাহুতে মাথা রেখে দাঁড়িয়েছিল। উনি এতটাই রেগে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে থেকে যে ডলি আপু যে ওনার পাশে দাঁড়িয়ে আছে ওনার বাহুতে মাথা রেখে সেটা হয়তো খেয়াল করেনি উনি। তা ওনার আচরণে বুঝতে পারি আমি, কিন্তু ওনার এত কিসের রাগ আমার উপর? কি চাই উনি আমার থেকে? উনি যে চাই সবটা তো দিচ্ছি ওনাকে, আমি তাহলে আর কি চাইবো ওনার? এমন সব কথাগুলো চিন্তা ভাবনা করতে আবারও দাদি আমার মাথায় আদরে এক হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলল, সোনামা। দাদির আবেগাপ্লুত কণ্ঠের কথা শুনে আমি আস্তে করে বলে উঠি, কিছু হয়নি তো দাদি, আমার মুখটা না মেকআপের কারণে চুলকাচ্ছিল বড্ড, তাই ধুয়ে এসেছি তো। আর মুখে মেকআপ না থাকায় আমার কাছে আমাকে শুকনো শুকনো লাগছে, তুমি বুঝতে পারছো না এটা? তাই বুঝি? হাসি মুখে শান্তভাবে
কথাগুলো বলে আবারও সামনের দিকে তাকাই আমি। ছাদের সবটা পর্যবেক্ষণ করার জন্য চারপাশে চোখ বুলাই আমি। চারপাশে চোখ বুলে স্টেজে মেহেদি অনুষ্ঠানের দিকে নিজের দৃষ্টি স্থির করতে যাব, তখনই চোখে পড়ল ছাদের কর্নার এক পাশে ফিয়া আর আরিফ ভাইয়ের ওপর। দুজনে একসাথে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে আমার। তাই ভালো করে তাকাতেই চোখে পড়ল ফিয়া আরিফ ভাইকে শক্তভাবে চেপে ধরে আছে দেয়ালের সাথে। ফিয়া চোখ মুখ সুখ সুখ ভাব থাকলো, আরিফ ভাইয়ার চোখে মুখে ছিল বেশ বিরক্ত। হয়তো ফিয়াকে নিয়ে তার বিরক্তির কারণটা। ফিয়া বেশ কিছু কথা আরিফ ভাইয়াকে বলেছে, দূরত্বতা বেশি হয় কিছুতে শুনতে পাচ্ছি না আমি। আরিফ ভাইয়া বিরক্ত নিয়ে সবটা শুনে রেগে ফিয়াকে নিজের কাছে থেকে সরিয়ে শক্ত গলায় অনেক কিছু শোনায় ফিয়াকে। পরে ফিহা কোনো রকম কথা না শুনে ওইখান থেকে সাথে সাথে হনহনিয়ে চলে আসে স্টেজে দিকে। ভাইয়া আর আরিফ ভাইয়া এমন আচরণের সাথে সাথে কান্না করে দেয় ফিহা। টলমলো চোখে তাকিয়ে থাকে আরিফ ভাইয়া চলে যাওয়ার দিকে। আরিফ ভাইয়া যদি একবার পিছনে ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতো পারত ফিহা অশ্রুসিক্ত দুই নয়ন। সবই ঠিক আছে, কিন্তু ফিহার সাথে আরিফ ভাইয়া এমন খারাপ আচরণ কেন করলো, আর ফিহাও ভাইয়ার সাথে এমন করছিল কেন? সবটা আমার মাথা প্রশ্ন আকারে ঘুরপাক খাচ্ছিল। নিজের সব প্রশ্ন নিজের মাথা রেখে অজানা আবেশে চোখ বন্ধ করে রাখি দাদির বুকে। আমার কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে। তাই আরিফ ভাইয়া আর ফিহার বিষয়টা ঘাটাতে ইচ্ছে করছে না আমার। তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দাদির বুকে মাথা রেখে। এখন ভোর 4টা বাজে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে একপাশে অনুভূতিহীন হয়ে বসে আছি আমি। গন্তব্যহীন মঞ্জিলের উদ্দেশ্যে বেরিয়েছি পড়েছি আমি। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছায় আমি। খানবাড়ি থেকে বের হতে সবটা সাহায্য ডলি আপু ও তার পরিবার। ওনারা সাহায্য না করলে হয়তো কখনোই খানবাড়ি থেকে পালানোতে সফলতা অর্জন করতে পারতাম না আমি। ডলি আপুর কোনো রকম একটা গাড়িতে উঠিয়ে দিয়ে তাড়া দিয়ে পাঠিয়ে দেয় আমাকে। আমি কোথায় যাচ্ছি সেটা খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি ডলি আপু। শুধু গাড়িটাকে বলে দেয় আমি যেন যেখানে যাই সেখানে পৌঁছে দেয় আমাকে। গাড়িটিও যথাযথভাবে আমাকে এখানে পৌঁছে দেয়। আর তখন থেকে এখানে একা বসে আছি। তবে এই মুহূর্তে আমার একটু ভয় কাজ করছে না কোনো রকম, কারণ আমার চারপাশে অনেক মানুষজন, পুলিশও রয়েছে এখানে। যারা যায় ভোর 4টা ট্রেনে যাবে তারা সবাই আমার মতো বসে আছে রেল স্টেশনের চারপাশে। আর পুলিশটা এই মুহূর্তে নাইট ডিউটি পালন করছে তারা। আর আমি গোল গোল চোখে সবটা পর্যবেক্ষণ করে একপাশে চুপ হয়ে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাকে চেনার কোনো উপায় নেই কারো কাছে, কারণ আমার পরনে রয়েছে কালো বোরখা, মুখোশ বাঁধা অবস্থায়। সাথে হাত মোজা পায়ে মোজা তো রয়েছে। আমাকে এইসব পরিয়ে বাসা থেকে বের করতে সাহায্য করেছেন ডলি আপুর পরিবার। আর আমি আসার সময় ওনাকে এক পলক দেখার জন্য ওনার রুমে গিয়ে যাই, কিন্তু উনি তখনও ওনার রুমে ছিল না, হয়তো কোথায় গিয়েছিল। তাই শেষ দেখাটাও দেখতে পারিনি আমি। বাকি সবাইকে দেখে এসেছি, সবার যার যার রুমে ঘুমাচ্ছেন বেশ ক্লান্ত হয়ে শান্তর মতো। তাই সবাইকে রুমে গিয়ে এক পলক দেখে আমার কোনো ঝামেলা পোহাতে হলো না। আমার এমন সব চিন্তাভাবনার মাঝে ঝক শব্দ করে সামনে এসে হাজির হয়ে পড়ে আমার চলে যাওয়া ট্রেনটি। আমি এক পলক ট্রেনটির দিকে তাকিয়ে থেকে হাতে থাকা ছোট্ট ব্যাগটি নিয়ে আস্তে করে উঠে পড়ি ট্রেনের মধ্যে। পরে নিজে সিট বসে পড়ি আস্তে করে সেখানে। আমি ট্রেনে উঠে বসার খানিক বাদে ট্রেন ছেড়ে দেয় গন্তব্য উদ্দেশ্যে। আমি ট্রেনটিকে চলতে দেখে অনুভূতি শূন্য চোখে তাকাই জানালা দিয়ে বাহিরের দিকে। বড্ড কান্না পাচ্ছে সব কিছুতে, কিন্তু কিসের এত জড়তা নিজের মধ্যে সেটাই বুঝতে পারছি না আমি। তাই সেই জড়তা নিয়ে বসে আছি জড়সড় হয়ে সিটের মধ্যে। ট্রেন হালকা আচ্ছন্ন অন্ধকার রুমটি বসে আছি আমি। আমার পাশের সিটে বসে আছে মধ্যবয়সী একটি মহিলা। মহিলাটিকে নিয়ে আপাতত আমার কোনো চিন্তা ভাবনা আসছে না, আর না হচ্ছে অন্য কোনো বিষয় অনুভূতি। আমি অনুভূতি শুনে চোখে এক পলক মহিলাটিকে দেখে আবারও আস্তে করে জানালা দিয়ে বাইরে তাকায়। বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবেশে চোখে ঘুম নেমে আসে আমার। আমি আস্তে করে চোখ দুটো বন্ধ করতে
তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। হঠাৎ বিকট শব্দ কানে আসতে ঘুম থেকে ধুরপড়িয়ে উঠলাম আমি। ধুরপড়িয়ে অবস্থা চারপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থা বোঝার চেষ্টা করতে মনে বলো ভুলে যাওয়া সব কিছু। আমি ট্রেন সিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম খানিকটা সময়ের মধ্যে, কিন্তু হঠাৎ করে কোথাও থেকে শব্দটি আসলো আমাদের চলন্ত ট্রেনের মধ্যে। তা বোঝার জন্য জানাল দিকে বাইরে তাকাতে বুঝতে পারি আমাদের ট্রেনটি থামা অবস্থা। মানে আমি যে ট্রেনটিতে এখন চড়ে বসে আছি সেটা এখন মাঝ রাস্তা আটকে পড়ে আছে। ট্রেনটিতে চালাতে না দেখে কপাল কুঁচকে এলো আমার। পরে মুহূর্তে মনে হতে লাগলো ট্রেনটি কোনো কারণে সমস্যা তো হতেই পারে, আর এজন্য হয়তো মাঝ রাস্তায় ট্রেনটি আটকা পড়ে আছে। সমস্যার বিষয়টি মাথায় আসতে ঘাড় ঘুরিয়ে তাকাই পাশে। হঠাৎ ট্রেন থেমে যাওয়ার ট্রেনের কক্ষটি ভিতরে সবাই বেশ আতঙ্কে আছে, যা তাদের ফেস দেখে বুঝতে পারছি আমি। তাই সবার দিকে আমি এক পলক তাকিয়ে থেকে আস্তে করে আবারও চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আমি ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে উঠতে নিজেকে আবিষ্কার করি কারো শক্ত হাতে বিড়াজালের মধ্যে। কেউ আমাকে তার দুহাতে শক্ত করে চেপে ধরে আছে নিজের বুকের মধ্যে। আমি ঘুমের মধ্যে নিজেকে কারো বুকে আবিষ্কার করতে খানিকটা নড়েচড়া করার চেষ্টা করে সে আবার তার বুকের মধ্যে আমার মাথাটা শক্ত করে চেপে ধরে নিজের সাথে। ব্যক্তিটি এমন করায় আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে তার কাছ থেকে কেউ তার যত্ন সহকারে আলগিয়ে রাখে কিছু ছুটাতে যাচ্ছে, আর সে তা আলগিয়ে রাখতে জোর করে। আমি তখনও ঘুমের রেশ তেমন একটা কাটাতে পারিনি, তাই ঘুম ঘুম চোখে ব্যক্তির বুকে মাথা রেখে অবস্থা সামনের দিক তাকাই আমি। চোখের সামনে কিছু দেখতে না পেয়ে ভালো করে তাকাই আমি। তখনই বুঝতে পারি নিজের অবস্থান। আমি এই মুহূর্তে একটা কারের মধ্যে পিছনের সিটে কারো বুকে মাথা রেখে বসে আছি, আর আমাদের সাথে আছে একজন ড্রাইভার চাচা। উনি সামনে বসে বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছেন, কিন্তু চাচাকে দেখে অদ্ভুতভাবে মনে হচ্ছে আমি তাকে হয়তো চিনি। চেনার বিষয়টি মাথায় আসতে চমকে উঠলাম আমি, কারণ শুধু চাচাকে এই মুহূর্তে আমার চেনা মনে হচ্ছে না, তার সাথে সাথে এই গাড়িটি চেনা মনে হচ্ছে। তা যার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছি তাকেও আমার অনেক চেনা চেনা লাগছে। চেনা চিনি ধাপটা পাশে রেখে উৎসব মুখর হয়ে ভয়ে কাচুমাচু করতে করতে আস্তে করে মাথা খানিকটা উঁচু করে চোখ তুলে তাকাই শক্ত হাতে ব্যক্তিটির দিকে। তখনই সাথে সাথে চোখে পড়ে ওনাকে, মানে আমার গুণধর স্বামীকে। ওনাকে দেখার সাথে সাথে ভয় সিটিয়ে যাই আমি ওনার বুকে থাকা অবস্থা। আমি ওনার বুকে আবারও নিজের মাথা গুজে শক্ত করে ওনার শার্টের কলার চেপে ধরে হু হু শব্দ করে কান্না করে বসি। নিজের মনে অবস্থা এই মুহূর্তে ওনাকে বোঝাতে পারবো না আমি, আর না উনি রীত শুনতে চাইবে। তাই অদ্ভুতভাবে ফেঁসে যাওয়ার বিষয়টি মনে করে ভীষণ কান্না পাচ্ছে আমার। আমাকে কান্না করতে দেখে চোখ খুলে রেগে সাথে সাথে ধাক্কা মেরে পাশের সিটে ফেলে দেয় উনি। আমি তাল সামলাতে না পেরে গাড়ির দরজা বাড়ি খাই। আমি তেমন একটা ব্যথা না পেলেও মাথায় আংশিক ব্যথা পাই। মাথা ব্যথা পাওয়ার সাথে সাথে ঝিম ধরে বসেই আমি মাথা ব্যথায়, কারণ আমার অ্যাক্সিডেন্টের ফলে আমি এখনও পর্যন্ত তেমন কোনো চাপ নিতে পারি না মাথায়। তাই হয়তো ওনার দেওয়া সামান্য আঘাতে মাথা হাত দিয়ে ঝিম ধরে বসে পড়ি আমি। আমাকে এমন করে বসতে দেখে উনি রেগে ড্রাইভার চাচাকে বলে মাঝ রাস্তা গাড়ি থামে। হাতে পানির বোতল নিয়ে আমাকে ট্রেনে বাইরে বের করে গাড়ি থেকে পরে হাতে থাকা বোতলটি পানি আমার মাথার উপর ঢেলে দিতে লাগলো। সম্পূর্ণ পানি আমার মাথার উপর ঢেলে দিয়ে প্রচণ্ড জোরে খালি বোতলটি পাশে রাস্তায় ছুঁড়ে মারে, আর আমি ওনার এমন কাজে মুহূর্তে কেঁপে উঠে ভেজা ভেজা চোখে তাকাই ওনার দিকে। আমার শরীর যে কালো বোরখাটি ছিল সেটি এখনও আছে, তবে আমার মুখে কোনো রকম মুখোশ নেই। তাই উনি আমার মাথা ঠান্ডা করার জন্য যে পানিটুকু ঢেলে দেয় সেই পানি আমার সম্পূর্ণ মাথা ভিজার সাথে সাথে আমার শরীরও পানিতে ভিজে গেছে। আমি ভিজা চোখে মুখ নিয়ে ওনার দিকে ভয় ভয় নজর তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব, তখন উনি আমাকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে চিৎকার করে বলে ওঠে, শাট আপ, জাস্ট শাট আপ।
ওনাকে এমন হঠাৎ চিৎকার করে উঠতে দেখে আমি ভয়ে চমকে উঠি। তাই নিজের অবস্থান দাঁড়িয়ে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। উনি আমাকে এমন কান্না করতে দেখে রেগে তেড়ে এসে আমার দুবাহু হাতে চেপে ধরে নিজের মুখোমুখি করে দাঁতে দাঁত পিষে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, পাখা গজিয়েছে তোর, তাই মরার শখ হয়েছে, এবার কেটে দে তোকে উড়ান্ত পাখনার সাথে। আমার অবাধ্য হোস তুই। ওনার এমন কথা আমি মুহূর্তে কেঁপে উঠি। তাই নিজের মাথাটা নিচু করে চুপচাপ কান্না করতে থাকি। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও রেগে গজ করতে করতে বলে ওঠে, তোকে বলেছি না তোর কাছে আমি ছাড়া অন্য কোনো অপশন নেই, তোকে আমি দিয়ে থাকতে হবে, তুই থাকতে বাধ্য। তাহলে এই কাজটা করলি কেন? কে দিল তোকে সেই পারমিশন? লাস্ট কথাটা চিৎকার করে বলে আমার বাহু চেপে ধরা অবস্থায় পিছন থেকে এক ধাক্কা মেরে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমি তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যাই আর নিজের হাত দিয়ে বোরখাটা দুপাশে চেপে ধরে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কাঁপা কাঁপা গলা আস্তে করে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি দিয়েছেন সেই পারমিশন। আমার এমন কথায় উনি মুহূর্তে চোখ মুখ খিচে অবিশ্বাস্য গলায় উচ্চস্বরে বলে উঠে, কি? নিজেকে শক্ত করে। আমার কথাটা বলার সাথে সাথে উনি আবারও আমার দিকে তেড়ে এসে আমার দুবাহু শক্ত করে চেপে ধরে নিজের মুখোমুখি করে আমার চোখে মুখে তার দৃষ্টি স্থির করে বলে ওঠে, আমি তোকে পারমিশন দিয়েছি আমার থেকে দূরে যেতে। হ্যাঁ, আর কত জ্বালাবি তুই আমাকে? এবার শান্তি চাই আমার। তোকে থামাতে থামাতে আমি ক্লান্ত। তোকে আমি আর কতভাবে বোঝাবো যে তুই আমার কতটা জুড়ে আছিস? কেন বুঝতে পারছিস না আমার মনের অবস্থা? কেন আমাকে ছেড়ে বারবার চলে যেতে চাস? ওনার কথা প্রেক্ষিতে আমি ওনার চোখের দিকে তাকিয়ে করুণ স্বরে চোখের পানি ঝরা অবস্থায় বলে উঠি, আপনার জন্য আমি সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আমি আর পারছি না সব কিছু মেনে নিতে। আমার কষ্ট হয় যখন আপনাকে আমাকে নিয়ে খেলেন। আর আমি চলে গেলে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? তাহলে কেন আমাকে আটকাচ্ছেন বারবার? আমি তো আপনার জীবনে বিষাক্ত কাঠ হয়ে থাকতে পারছি না, তাই তো আপনাকে মুক্তি দিতে চাচ্ছি। আমার কথাগুলো বলার সাথে সাথে আমার গলা চেপে ধরে ধরে টকবকে ওঠার রক্ত লাল চোখে আমার দিকে তাকিয়ে থেকে রাগে রিরি করতে করতে বলে ওঠে, কাহিনী শুরু করেছিস আমার সাথে। আমার প্রাণটা তোর বসবাস, আর সেই আমি তোকে আমার কাছ থেকে দূরে রাখতে চাইবো? তুই আমাকে মুক্তি দিবি? দানবীর হচ্ছ তুমি। তোর কাছে আমি কখনই মুক্তি চেয়েছি? আর যেই দিন থেকে তোকে নিয়ে ভাবতে বসেছি সেই দিন থেকে তোকে আমি আটকে রেখেছি, কারো নজর পড়তে দেইনি। আমি তোকে বাধ্য করেছি আমাতে থাকতে। তাহলে কেন তুই বুঝতে চাস না আমি তোকে কতটা চাই? তাহলে সেখানে তুই অন্য কাউকে কিভাবে বিয়ের জন্য চাইতে পারলি? হ্যাঁ, ওনার এমন চাওয়া পাওয়ার কথাগুলো শুনে মুহূর্তে রাগটা চেপে বসে নিজের মধ্যে। একটা শান্ত মানুষ যখন রেগে যায় তখন কতটা ভয়াবহ হতে পারে সেটা শুধু একটা সামনের মানুষই বুঝতে পারে। আর আমার ক্ষেত্র ঠিক তাই হয়েছে। আমি আমার জীবনে কখনো কারো সাথে উঁচু গলায় কথা বলছি কিনা সেটা সন্দেহ আছে। আর আজ সব সন্দেহ অবসান ঘটিয়ে চরম পর্যায়ে রাগে গিয়ে ওনাকে নিজের সবটা শক্তি প্রয়োগ করে এক ধাক্কায় নিজে থেকে দূরে সরিয়ে দেই। আমার এমন হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে উনি খানিকটা পিছিয়ে যায়। পরে আমার দিকে তাকিয়ে থেকে রাগে কটমটো করতে করতে কিছু বলতে যাবে, আমি ওনাকে কিছু বলতে না দিয়ে হিতাহিত জ্ঞান হারাই পাগলের মতো নিজেকে সর্বোচ্চ দিয়ে চিৎকার করে বলে উঠি, কিচ্ছু চাই না আমার, না আপনাকে না অন্য কাউকে, কিচ্ছু চাই না আমার, চাই না চাই না চাই না কিচ্ছু না। আপনি শুনেছেন আমার কথা? চাই না আমার কাউকে। আপনারা সবাই শুধু আমাকে কষ্ট দিতে জানেন, কেউ বুঝতে চান না আমি কি চাই। কথাগুলো বলে আমি ওনার সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ি। 30 সেকেন্ড চুপ থেকে কান্না করে আবার চোখ তুলে তাকাই ওনার দিকে। উনি তখন আমার দিকে রেগে চোখ মুখ শক্ত করে হাতে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। আমি ওনার দিকে কিছুক্ষণ কান্নার দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও নিজের মাথাটা নিচু করে রাস্তা নিচে দৃষ্টি স্থির করে কান্না করতে করতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি কিছুই ভুলিনি আপনার করার সব কিছু। গত 1 বছরের অত্যাচার, আর আমি সেটা ভুলিনি যেটা আপনি বিয়ের দিন করেছিলেন সাথে বলে।
ছিলেন আমাকে মনে পড়ে আমাদের বাড়িতে আপনার বলা সব কয়টা কথা আমি কিন্তু কিছুই ভুলিনি। তারপরও আপনার পরিবারের সম্মান রাখতে, আপনাকে একটা ভালো জীবন দিতে আমাকে অবুঝ অবস্থায় এখানে আসতে হয় আপনার কাছে। আমি এত কিছু করো, তারপর কিসের এত রাগ সবার আমার উপর? কি করেছি আমি সবার সাথে? আপনার কেউ অস্থির থাকলেও সেটা ভুক্তভোগী হতে হয় আমাকে, সেটা যেন দায়ী হতে হয় আমাকে। সেটা কেন? আপনারা সবাই যেভাবে বলেন আমি সেইভাবেই নাচতে থাকি। পর্যন্ত করি না। এ তো কেন আমার ভাগে সবসময় কষ্টটা বরাদ্দ থাকে বলতে পারেন আপনি? আসলে আপনারা সবাই স্বার্থ নিজের জন্য আমাকে ব্যবহার করতে চান। আমি কি চাই সেটা জানার প্রয়োজন বোধ করেন না। তাই আমার কাউকে চাই না, কিছু লাগবে না আমার। সব কয়টা দূরে থাকুক আমার থেকে। আমি একা থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ, প্লিজ প্লিজ। কথাগুলো বলেই হাঁটুকের অবস্থা মাথা বসে ওনার সামনে কান্না করতে থাকি। উনি আমার সব কয়টা কথা শুনে রেগে দ্রুত গতিতে আমার দিকে তেড়ে এসে আমার সামনে হাঁটুকেরে বসে পড়ে। এক হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে অন্য হাতে আমার গলা শক্ত করে চেপে ধরে। একদমই কাছে নিয়ে আসে উনি। প্রতিটি নিঃশ্বাস আমার মুখে আশ্রে পড়ছে। উনি আমাকে এমনভাবে নিজের সাথে চেপে ধরে মুহূর্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে আমার। আমি নাজেহাল অবস্থায় অঝরধারা চোখের পানি ফেলতে ফেলতে ওনা আমার গলা চেপে ধরে হাতটা ছোটানোর চেষ্টা করে থাকি। উনি আমার দিকে তাকিয়ে থেকে আমাকে এমন করতে দেখে রাগে রি রি করতে করতে দাঁত চেপে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর কাকে চাই না? না চাই না সেটা ঠিক আমি করব, তুই না। তোর কি মনে হয় তুই আমাকে এসব বলে আমি তোকে যেতে দিব? এত সোজা? তোর সাথে গত একটা বছর যা কিছু হয়েছে সব কিছু পিছনে একটা কারণ আছে, সেটা তুই জানিস না। তুই যদি কখনো আমার কাছে জানতে চাইতি তাহলে আমি সেটা তোকে খুশি মনে সবটা বলতাম। তোর প্রশ্ন করার জন্য অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু তুই এতটাই অবুঝ যে কখনো তোর মনে এইসব নিয়ে প্রশ্ন জাগেনি। তাই আমিও চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মনে এই নয় যে তোকে সরিয়ে রাখবো নিজের কাছ থেকে। ওনার বলা প্রতিটা কথা শুনে মুহূর্তে আমি শীতল হয়ে আসছি। আমাকে শান্ত হয়ে যেতে দেখে ওনার যেন রাগটা মাথায় চেপে ওঠে। আর সেই রাগের রেশ ধরে উনি আমার গলা ধরে শক্ত হাতে সাথে সাথে আমার গলা চেপে ধরে। পরে চোখ মুখ শক্ত করে রাগে কটমট করতে করতে আবারও বলে ওঠে, আমাকে আমার মতো সব কিছু বুঝে নিতে দে, নয়তো আপোষে কিছু না পেলে জোর করে আদায় করে নিতে দ্বিধা করব না আমি। আর আমি ভালো নয়, তাই ভালোটা আমার সাথে যায় না। তোকে ছেড়ে দিয়ে মতো ভালো বা মহৎ কোনোটাই সাজা ইচ্ছা নেই আমার। আর বাকি রইল তোকে তোর মতো করে থাকতে দেওয়া, সেটা তো কখনোই হচ্ছে না আমি থাকতে। তাই তোর যা করা আমার সাথে থেকে করতে হবে। তাই যেটা করতে বলি সেটা চুপচাপ কর, নয়তো তোকে গুলি করে মারতে দ্বিধাবোধ করব না আমি। কথাগুলো বলে এক প্রকার মাটিতে ধাক্কা মেরে ছুঁড়ে মেরে আমাকে, আমি ওনার এমন কাজে উপর হয়ে পড়ি। উনি আমাকে ধাক্কা দিয়ে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে সামনের দিকে ঘুরে এক কদম বাড়াতে আমি পিছন থেকে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ঠিক আছে তাই হোক, মেরে ফেলেন আমাকে। কথাটা বলে আস্তে করে উঠে দাঁড়াই আমি। উনি আমার এমন কথা শুনে সাথে সাথে দুহাত মুষ্টি বদ্ধ করে পেছনে ফিরে ঘুরে তাকায় আমার দিকে। ওনার দৃষ্টি শক্ত আমার দিকে তাকাতে আমি নিজেকে ঠিক করে ওনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার শক্ত গলায় ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আর পারছি না সব কিছু মেনে নিতে। আমাকে কেন আটকাতে রাখতে চান আপনি? কোন অধিকার নিয়ে থাকবো আপনার বাড়ি? আমি আপনার বউ নই, সবাই তো তাই জানে। আমাকে কষ্ট দেওয়ার জন্য রাখতে চান আপনার বাড়ি? আমাকে দেখাতে চাই আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে বিয়ে করে কিভাবে সুখী থাকতে চান সেটা। আমার কথা মুহূর্তে কপাল কুঁচকে এলো ওনার। পরে আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বসে, মানে কিসের ভালোবাসা মানুষ আমার?
ওনার এমন না বুঝ কথা করুণ চোখে তাকাই আমি ওনার দিকে। উনি কি বলতে চাইছেন এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না আমি, তাই বুঝে অবুঝে ধাপটা পেরিয়ে নিজের মতো করে আবারও বলে উঠি, হাসালেন সাহেব, সব কিছু করে আজ আপনি অবুঝ সেজে বসে আছেন। আপনার দুজন বাড়ানো বটে, একজন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে অন্যজন পরপর আঘাত করে বেড়ায়। আপনারা সবাই বলেন আমি কিছুই বুঝি না, আমি ভালোবাসাটা বুঝে উঠতে না পারি, তাই বলে স্বামীর অন্যের প্রতি ভালোবাসা সেটা বুঝবো না। আর আজ আমি এখানে সেটা তো আপনাদেরই জন্য, তাই আমাকে কাউকে লাগবে না প্লিজ আপনাদের, আমি আর নিতে পারছি না, তাই আমাকে মেরে ফেলুন, নয়তো মুক্তি দিন প্লিজ। আমার এমন কথা যেন উনি নিজেকে নিজের মধ্যে থেকে হারিয়ে ফেলে মুহূর্তে, তাই দ্রুত আমার কাছে এসে দুহাতে আমার দুগাল আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আমার কপালের সাথে নিজের কপাল চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে দ্রুত বলে উঠে, শিরিত, আর কতটা জ্বালাবি আমায় তুই? কেন বুঝতে পারছিস না আমাকে? আমি তোর দহনে আগুনে জ্বলে পুড়ে মরছি বারবার, শান্তিটা তুই, তাই তোকে মুক্তি দিতে পারবো না আমি। তবে একটা কাজ ঠিক করব, আমি তোকে আজকে থেকে আর কোনো রকম বিরক্ত করতে আসবো না কখনই। আজ থেকে তুই একদম স্বাধীন, আমি তোর স্বাধীনতা হস্তক্ষেপ করবো না, তাই তোর সামনেও আসবো না আমি। তুই তোর মতো করে সবার সাথে থাকতে পারবি, তবে সেটা আমার বাড়িতে থেকে। তুই তোর মতো করে সবটাই করতে পারবি একদম আগের মতো করে, যা আর জ্বালাবো না তোকে আমি। আমাদের সম্পর্কটা যেখানে থেকে শুরু হয়েছে আজ থেকে সেই জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম দুজন, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার অপশন দিব না তোকে আমি। সবই আবার আগের মতো চলবে, এইবার তুই নিজ থেকে ডাকলেও আমি তোর কাছে আসবো না, সারা জীবন এইভাবে কাটাবো তুই আর আমি। যা এবার সামনে থেকে। কথাগুলো বলে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় হালকা ধাক্কা দিয়ে। আমি ওনার সবগুলো কথা নীরবে শ্রবণ করলাম। পরে উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সামনের দিকে ঘুরে আকাশের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ড্রাইভার চাচাকে বলে আমাকে বাসা পৌঁছে দিতে। আমি ওনার কথা অনুযায়ী ধীর পায়ে গাড়ি দরজার সামনে দাঁড়িয়ে পড়তে পিছন থেকে উনি রাগের চাপা সুরে আবারও উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জানি না আজ রাতে এমন কি হয়েছে, তবে হয়েছে সেটা খুঁজে বের করবই আমি, কারণ তোর দ্বারা তো এতটা দূর আসা তো দূর কথা, তুই খানবাড়ির দরজাটা পর্যন্ত পার করা সম্ভব নয়। তাই যে তোকে পালাতে সাহায্য করেছে আই শিওর তাকে এই কাজটার জন্য চরম মূল্য দিতে হবে, আর এটা যে কতটা ভয়াবহ হবে সেটা সে নিজেও জানে না। তবে আমি তোকে নিজেই বুঝাবো রিদ খানে আসলে কি। কথা বলে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির মধ্যে উঠে পড়ে উনি। সামনের গাড়িতে উঠতে গাড়ি থেকে দ্রুতর সঙ্গে নেমে আসে আসিফ। আমার সামনে এসে গাড়ির দরজা খুলে আমাকে পিছন সিটে বসিয়ে ড্রাইভার চাচার সঙ্গে বসে পড়ে। আসিফ আমার গাড়িতে বসার সাথে সাথে গাড়িটি চালাতে শুরু করে আপন গতিতে। ড্রাইভার চাচা আর আমাদের ঠিক সামনে গাড়িটির মধ্যে রয়েছে উনি ওনার কথা রেখেছে, তাই আমার থেকে এখন থেকে দূরত্ব বজায় রাখছে। ওনার এমন দূরত্ব বজায় রাখাটা নিয়ে আমার কোনো দ্বিমত পোষণ করিনি, উল্টো ওনার কাছে আমি সহমত পোষণ করেছি, মানে একমত পোষণ করেছি। ওনাকে নিয়ে আমার কষ্ট ঝুড়িটা এতটাই ভরপুর যে আর নতুন করে কিছু ভাবতে পারছি না আমি, তাই শূন্য অনুভূতি নিয়ে গাড়ির ছিটে গা এলিয়ে দিয়ে বসে আছি আমি। যা হচ্ছে সেটা হতে দেওয়া ঠিক, এবার সময় ঠিক করবে আমার কি করব, আমাদের সাথে কি হবে। এবার আমারও কোনো রকম দুঃখ নেই কারো ওপর, আর না আছে কোনো রকম আশা। আমিও আর কখনোই যাব না ওনার সামনে, এড়িয়ে চলবো ওনাকে। এবার সময় সাপেক্ষে বিবেচনা করব আমাদের সম্পর্কের অবস্থানটা। নিহার আপু সঙ্গীত অনুষ্ঠানে এক পাশে দাঁড়িয়ে আছি আমি, চারিদিকে মানুষে ভরপুর হয়ে আছে। ফয়সাল ভাইয়া পরিবারও আছে খান বাড়িতে। দুজনের সঙ্গীত অনুষ্ঠানে একসাথে পরিচালনা করা হচ্ছে খান বাড়িতে, এতে করে মেহমান আনাগোনা ও অনেকটা বেশি। সেই সাথে যেন দুপক্ষের মধ্যে নাচের কম্পিটিশনটা বেড়ে গেছে জোরতালে। কে কোনো পক্ষে হারাবে সেই কম্পিটিশনে আছে সবাই। এই নাচের কম্পিটিশনে বড়রা বাদ যায়নি কোনো অংশে, তারা ছোটদের সাথে সমান তালে পাল্লা দিয়ে অংশগ্রহণ
করছে নিহাবু সঙ্গীতে। সারিবদ্ধভাবে দল বদল করে একে পর একজন নেচে যাচ্ছে এই মুহূর্তে, আর আমি তাদের সাথে এই নাচের অনুষ্ঠানে অংশ করেছি। তবে নাচটি এই মুহূর্তে নাচতে পারছি না আমি, কারণ আমার নিজেরও কেমন একটা খালি খালি লাগছে ভীষণভাবে। মনে হচ্ছে কাউকে খুব বেশি মিস করছি, কিন্তু কাকে মিস করছি আমি? আমার চোখের সামনে তো সবাই আছে, তাহলে আর কাকে চাই আমার? আচ্ছা, আমি কি ওনাকে মিস করছি? মানে আমার স্বামীকে? এখানে তো উনি বাকি সবাই আছে অনুষ্ঠানে, তাহলে কি ওনার জন্য মনটা পুড়ছে আমার? কিন্তু কেন? ওনাকে নিয়ে কথাগুলো ভেবে নীরব নিশ্চুপ একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। গত 2 দিন ধরে ওনাকে দেখি না আমি। আপুর মেহেদি রাতের ঘটনার পর আমাকে আসিফ ভাইয়া বাসায় পৌঁছে দেয়। পরপর 2 দিন দুটো অনুষ্ঠান হওয়ার কারণে সবাই সঙ্গীত অনুষ্ঠান একদিন পরে রাখা হয়, যাতে করে সবাই একটা দিন রেস্ট নিতে পারে। সেই সুবাদে আমি ওনাকে কাল সারা দিন রাত, আজকে সারা দিন রাত 1:45 বাজে অবধি এক পলকও দেখতে পারিনি। উনি আজকে নিহাবু সঙ্গীতে অনুষ্ঠানে আসেনি, হয়তো আমার যেন আসেনি, আমার সামনে পড়তে চায় না, বা ওনার জন্য আমার আনন্দটা নষ্ট হোক এমন কিছু চায় না, তাই হয়তো ওনার দূর থাকে। উনি আমার সামনে না থাকায় নিজেকে কেমন একটা ভার ভার লাগছে। কষ্টটা যেন হঠাৎ করে আমার মধ্যে চেপে বসে ওনার জন্য। আর সেই কষ্টের কাতর হয়ে করুণ চোখে চারপাশে আস্তে করে চোখ বুলে ওনাকে খুঁজে নিলাম। আমি ওনাকে কোথাও দেখতে না পেয়ে নিজেকে সঠক রাখার চেষ্টা করে আবারও চোখ রাখলাম সামনের স্টেজের দিকে। সামনের দিকে তাকাতে চোখে পড়ল ডলি আপুকে। আমার স্বামীর সাথে সাথে ডলি আপুরও আমার ওপর প্রচণ্ড রেগে আছেন আমার ফিরে আসাটা নিয়ে। আমার ফিরে আসাটা উনি অনেকটা রেগে গিয়েছিলেন আমার ওপরে। আমি ওনাকে সবটা বলার পরও কিছু বিশ্বাস করেনি ডলি আপু। আমি নাকি ইচ্ছে করে এই বাড়িতে এসেছি ওনার সম্পত্তির জন্য। আমাকে নাকি উনি শান্তিতে থাকতে দিবে না, এটা শেষ দেখে ছাড়বে। আমি শুধু অসহায়ভাবে সবটা শুনে গেছি। নীরবে কিছু বলার ছিল না আমার, তাই আমি ডলিয়াপুর থেকে আস্তে করে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকিয়ে নিজের সামনে বাড়িয়ে দেওয়া একটা হাত হাজির হয়। আমি ভাবলেশীনভাবে হাতটা অনুসরণ করে তাকাই হাতের মালিকের দিকে। সাথে সাথে চোখে পড়ল আয়ান ভাইয়ার হাসি উজ্জ্বল দৃষ্টান্ত, যে আমার দিকে নিক্ষেপ করে। আয়ান ভাইয়া আমাকে তার সাথে নাচের জন্য একটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি একবার হাতের দিকে তো একবার আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে থেকে পাশে ফিরে 2 হাতে সোফায় বসে থেকে দাদা কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে আস্তে করে আমি দাদিকে জড়িয়ে ধরতে দাদি আমাকে আলগেনায় 2 হাত জড়িয়ে। আর আমাকে এমন করতে দেখে আয়ান ভাইয়া ও আমার দিকে এক পলক তাকিয়ে থাকে নিশ্চুপ। আমার পাশের সোফায় বসে পড়ে। হয়তো আমার খারাপ লাগা বুঝতে পেরেছে, তাই কিছু বলছে না আমায়। আমি গোল গোল চোখে সামনের দিকে তাকিয়ে আছি আর এক মনে ওনাকে খুঁজে চলছি। আমরা কখনো এমন লাগেনি ওনার জন্য। উনি কতবার আমার থেকে দূরে দূরে থেকেছে, মাসের পর মাস থেকেছে। কখনো আমার চোখ দুটো এতটা কাতর থাকেনি ওনাকে দেখার জন্য, কিন্তু আজকে বড্ড কাতর হয়ে উঠেছে আমার চোখ দুটো শুধু ওনাকে এক পলক দেখার জন্য। উনি কোথায় আছে, আমার থেকে কতটা দূরে আছে, এমন সব চিন্তাভাবনা সারাত এইভাবে দাদির বুকে মাথা রেখে কাটিয়ে দেই আমি। একটা সময় ঘুমিয়ে পড়ি দাদির বুকে। আয়ান ভাইয়া সারাটা রাত আমার পাশে ছিল বসা অবস্থায়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করে নিজের রুমে বিছানায় শোয়া অবস্থায়। হয়তো দাদি আমাকে এখানে নিয়ে এসেছে, তাই ফ্রেশ না হয়ে এলোমেলো অবস্থায় ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে বাইর হলাম নিজের রুম থেকে। মাথা চুলকাতে চুলকাতে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। তেমন কেউ ঘুম থেকে ওঠেনি, কয়েকটা কাজের লোক ছাড়া। বেশ রাত হয়ে ঘুমানোর জন্য অনেকেই কেউ ঘুম থেকে ওঠেনি। কাউকে কোথাও দেখতে না পেয়ে আস্তে করে ধীর পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে নিচে নামার উদ্দেশ্য। বাগানে যাব, আমার পরিমার সাথে কথা বলবো অনেক দিন পর। নিজে নামতে চোখে পড়ল ডাইনিং টেবিলে বসা অবস্থা আরিফ ভাই এবং ফিয়ার উপরে। ওদের দুজনকে একসাথে দেখে চোখ কুঁচলে ভালো করে তাকাই আমি। সাথে সাথে চোখে পড়ল ফিয়া খুব যত্ন সহকারে ভাইয়াকে নাস্তা দিচ্ছে। বারবার
এটা সেটা দিয়ে ভাইয়া প্লেট ভরপুর করে দিচ্ছে। আর আরিফ ভাইয়া বিরক্ত নিয়ে সেগুলো অন্য প্লেটে রাখছে বারবার। ফিয়া একবার ভাইয়াকে বাতাস করছে তো একবার পানি এগিয়ে দিচ্ছে। আর আরিফ ভাইয়া ফিয়ার এমন সব কাজে খুব বিরক্ত বোধ করছে। সেটা ভাইয়া ফেস দেখতে বুঝতে পারছি আমি। তাদের এমন নেওয়া ভাব দেখে কৌতূহলী হয়ে খানিকটা এগিয়ে গিয়ে প্রশ্ন করে বসি, ভাইয়া ফিয়া তোমাকে খাবার খাওয়াচ্ছে কেন এমন করে? পিছন থেকে হঠাৎ প্রশ্ন করা থতমত খেয়ে যায় দুজনেই। দ্রুততার সঙ্গে দুজনে আলাদা হয়ে পিছনে ঘুরে তাকায় আমার দিকে। আমাকে ওরা কি বলবে সেটা বুঝতে না পেরে দুজনে চোখাচোখি করে নেয়। আমাকে ওদের দিকে কৌতূহলী চোখে তাকাতে দেখে আরিফ ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে থেকে নিশ্চুপ দ্রুততার সঙ্গে ডাইনিং ছেড়ে বাইরে চলে যায়। আর আমি ভাইয়ার এমন তাড়া করে চলে যাওয়া দেখে ভাইয়া চলে যাওয়া দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে কৌতূহলী হয়ে আবারও ফিয়াকে কিছু বলতে যাব, তার আগে ফিয়া ঝটপট তাড়া দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি কিছু জানি না, তোর ভাই এইভাবে কেন চলে এলো? ফিয়ার এমন কথা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ওর দিকে পর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, আমি কি তোর কাছে জানতে চেয়েছি যে তুই ভাইয়া এভাবে কেন চলে গেল? আমি জানি তুই কিছু একটা প্রশ্ন করছিস, তাই আগে উত্তরটা বলে দিলাম যাতে তোর কষ্ট করে প্রশ্ন করতে না হয়। তাই আমতা আমতা করে ফিয়া এমন তেরে উত্তরে ভুরু কুচকে তাকায় ওর দিক। কিছু একটা তো আছে ওদের মধ্যে যা আমার কাছে থেকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা কি হতে পারে? আমাকে এমন করে ওর দিকে তাকাতে দেখে ফিয়া খানিকটা নড়ে চড়ে ওঠে। আমি ওকে নড়ে চড়ে উঠতে দেখে কিছু বলতে নেব ফিয়া দ্রুত আমাকে এড়িয়ে চলে যায় এখান থেকে নিজের রুমে। বিষয়টি কি হলো কিছু বুঝতে না পেরে আবারও নিজের মাথা চুলকিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় চোখে ফিহা চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে থেকে আস্তে করে নিজের মতো করে হেঁটে চললাম বাড়ির দিকে। বাগানে সব কিছু হেঁটে হেঁটে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি আমি। অনেক দিন পর বাগানে সব কিছু আবারও ভালো করে পর্যবেক্ষণ করছি। অনেকটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে, অনেকটা নিজেকে শান্ত করার জন্য এখানে আসা। তাই নিজের খারাপ লাগা ভাবটা পিছনে ফেলে নিজে ভালো লাগার কাজ করাচ্ছি আমি। আর সেই ভালো লাগার সাথে কিছুটা এগিয়ে যেতে আমার চোখ পড়ল একটা অদ্ভুত জিনিস। আমি সেটা দেখে এগিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে নিজে হাতে নিয়ে দম ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্যাবা শব্দ করে কান্না করে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে করতে শুধু একটাই কথাই বলছি, আমার এত সর্বনাশ কে করলো? নাক টেনে টেনে বাগানে একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আরিফ ভাইয়া। আমার এমন কান্নার শব্দ শুনে সাথে সাথে আমার কাছে দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে অস্থির সুরে বলে ওঠে, কি হয়েছে ঋতু পাখি, কান্না করছিস কেন? আমি আরিফ ভাইয়ার আদুরে মাখা কথা শুনে মুহূর্তে যেন কষ্টটা আরও এক ধাপ বেড়ে যায়। তাই আগের চেয়ে আরও বেশি শব্দ করে কান্না করে বসি। আমাকে কান্না করতে দেখে আরিফ ভাইয়া দুহাতে আমার গাল আঁকড়ে ধরতে পাশ থেকে দৌড়ে হাজির হয় আয়ান ভাইয়া। গায়ে তার জড়িয়ে স্যুট, হয়তো বাহিরে জগিং করতে গিয়েছিল। আয়ান ভাইয়াকে আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে পরে অস্থিরতার সাথে বলে উঠি, কি হয়েছে তোমার মায়ু? এইভাবে কান্না করছো কেন? কোথায় ব্যথা পেয়েছো তুমি? আরিফের কি হয়েছে? আরিফ ভাইকে উদ্দেশ্য করে, আমি জানি না, ও কান্না শুনে আমি তো এখানে আসলাম মাত্র। আরিফ ভাই এমন কথা আয়ান ভাই আমাকে আবারও ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, মায়ু পাখি কী হয়েছে বলবে তো? আয়ান ভাই এমন কথায় আমি আবেগাপ্লুত হয়ে কান্না করতে করতে বলে উঠি, আমার সর্বনাশ হয়ে গেছে গো আয়ান ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে। আমার এমন কথায় থমথমত খেয়ে যায় দুজনে। কি এমন হয়েছে যে আমার সব শেষ হয়ে গেল? তাই আমার সাথে কি এমন হয়েছে বোঝার জন্য আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাক টেনে টেনে কান্না করতে করতে এক হাতে বাইরে সামনের দিকে ইশারা করে দেখিয়ে আবারও শব্দ করে কান্না করে ওঠে। এরা দুজন আমার হাতের ইশারা অনুযায়ী সামনে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে আবারও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আমার সাথে সাথে আরিফ ভাইয়াকে বলে ওঠে,
কই কিছু তো দেখতে পাচ্ছি না, কি হয়েছে? আরিফ ভাইয়া এমন কথায় আমি আবারও হাতের ইশারা জিনিসটা দেখে বলে উঠি, আমার ছোটবাবু ফিশটা কিছুক্ষণ আগে মারা গেছে। আয়ান ভাইয়া তুমি জানো ফিশটা অনেক চালাক ছিল, কি সুন্দর করে পানির মধ্যে দৌড়াতো। আর এখন হ্যাঁ, আমার এমন মরা কান্না দেখে থতমত খেয়ে যায় দুজন। পরে করুণ থেকে একবার ফিশটার দিকে তাকিয়ে থেকে আবার দিকে তাকায় দুজন। আমার এমন কান্না দেখে আয়ান ভাইয়া চুপ করে গেল। আরিফ ভাইয়া সাথে সাথে বলে উঠল, সিরিয়াসলি ঋতু, তুই এটা 2 ইঞ্চি ছোটো মাছের জন্য এমনভাবে কান্না করছিস? আর তুই এটা কোথায় পেয়েছিস?